Thank you and welcome back to our channel Special Science Classes. আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত কারেন্ট ইলেকট্রিসিটি মানে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার পঞ্চম পর্ব। আজকে আমরা রোধ নির্ণয়ের যে পদ্ধতি হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপল সেটা নিয়ে আলোচনা করব। রোধ নির্ণয়ের যে একটি যন্ত্র রয়েছে মিটার ব্রিজ এবং আরেকটি যন্ত্র পোটেনশিওমিটার, যেটা দিয়ে তড়িৎচালক বল নির্ণয় করা হয়, অথবা বলা যায় যে নিখুঁত বিভব প্রভেদ বা বিভব পার্থক্য নির্ণয় করা যায় পোটেনশিওমিটার দিয়ে। দুটি তড়িৎ কোষের মধ্যে তড়িৎচালক বলের প্রভেদ বোঝা যায়। পোটেনশিওমিটার দিয়ে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। তো এই তিনটি বিষয় আজকে আমরা আলোচনা করব: হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ এবং পোটেনশিওমিটার। তো হুইটস্টোন ব্রিজ, আবিষ্কারকের নাম অনুসারে হুইটস্টোন ব্রিজ, এখানে অন্তত পক্ষে 4-এর বেশি রোধক থাকবে, 4-এর বেশি রেজিস্ট্যান্স থাকবে, যাদের মধ্যে নিষ্পন্দ অবস্থায়, মানে 4টি রোধকের মধ্য দিয়ে কারেন্ট গেলেও একটি রোধকের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, তাকে বলা হয় নিষ্পন্দ অবস্থা, ব্যালেন্সড কন্ডিশন। তখন এই বাকি রোধকগুলোর মধ্যে, মানে 4টি রোধকের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে। তোমরা হয়তো শুনে থাকবে P/Q সমান R/S। মনে করলাম এখানে 5টি রোধক আছে, এটার নাম P, এটার নাম Q, এটার নাম R, এটার নাম S, আর এই একটা রোধক আছে, মনে করলাম এটা R'। আর এটা কি, এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। যখন কয়েকটি রোধক বা রোধ শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, কোনো সমবায়ে পড়ছে না, তখন দেখা যায় হুইটস্টোন ব্রিজের নিয়ম অনুসারে রোধগুলি পড়ে এবং হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল অনুসারে অজানা রোধকে আমরা নির্ণয় করতে পারি। যে নীতিকে কাজে লাগানো হয় মিটার ব্রিজে অজানা রোধকে নির্ণয় করার জন্য। আমরা আসবো পরে মিটার ব্রিজে। তো প্রথমে হুইটস্টোন ব্রিজ নীতি আমরা আলোচনা করব। এখানে কয়েকটা কথা বলা দরকার। অন্তত পক্ষে 4-এর বেশি রোধ থাকবে। চারটির বেশি থাকতে হবে, তাহলে মিনিমাম 4টি। এখানে প্রতিমিত অবস্থায় বা ব্যালেন্সড কন্ডিশনে বা নিষ্পন্দ অবস্থায় হুইটস্টোন ব্রিজের একটা প্রিন্সিপল, একটা নীতি, এই রোধগুলোর মধ্যে একটা সম্পর্ক তখনই কার্যকরী হবে, তখনই প্রযোজ্য হবে, যখন এই মিডিল রোধ দিয়ে, মাঝখানের রোধ দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, R' রোধ দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। যদি তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে তড়িৎ প্রবাহের যে ডিটেক্টর গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দেখাবে না। গ্যালভানোমিটার এমন একটি যন্ত্র, তড়িৎ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না সেটা নির্দেশ করবে, ডিটেক্ট করবে গ্যালভানোমিটার। তড়িৎ প্রবাহ যেদিকে হয়, মনে করলাম এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, গ্যালভানোমিটার যদি এদিকে ডিফ্লেক্ট করে, উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হলে গ্যালভানোমিটারের কাঁটা উল্টো দিকে ডিফ্লেক্ট করবে। কিন্তু তড়িৎ প্রবাহিত যখন হবে না, তখন গ্যালভানোমিটারের কাঁটা কোনো ডিফ্লেকশন দেখাবে না, কোনো বিচ্যুতি ঘটবে না। তাই গ্যালভানোমিটার দিয়ে আমরা বুঝতে পারবো যে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না। যখন তড়িৎ প্রবাহিত হবে না ব্যালেন্স কন্ডিশনে, প্রতিমিত অবস্থায়, তখনই হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপল প্রযোজ্য। মনে করলাম এই পয়েন্টটার নাম A, এই পয়েন্টটা B, এটা C, এটা D। এখানে বিভব পার্থক্য, তড়িৎচালক বল ধরে নিলাম, তড়িৎচালক বল E, তাতে বিভব পার্থক্য এই জায়গা থেকে এই জায়গায় বিভব পার্থক্য V দাঁড়াবে। আমরা ধরে নেব A পয়েন্টের বিভব VA, B পয়েন্টের বিভব VB, C পয়েন্টের বিভব
ভিসি, ডি পয়েন্টের বিভব ভিডি। মনে রাখতে হবে এই মাঝ বরাবর গ্যালভানোমিটার বরাবর তড়িৎ প্রবাহিত যদি না হয়, কেন হবে না? মনে রাখতে হবে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ থাকলে, বিভবের পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহিত হবে না তখন যখন বিভব পার্থক্য শূন্য, মানে দুই প্রান্তের বিভব একই। তাই বি বিন্দুর আর ডি বিন্দুর বিভব যখন একই থাকবে তখন এই মাঝ বরাবর কোনো কারেন্ট যাবে না। এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে, এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে, আই পরিমাণ তড়িৎ মনে করলাম প্রবাহিত হলো, তাহলে এদিক থেকে যাবে একটা অংশ I1 কারচফসের যে কারেন্ট ল রয়েছে, আর একটা প্রান্ত যাবে এই দিক থেকে I2। মনে রাখতে হবে I1 প্লাস I2 ইকুয়ালস টু I ইকুয়াল টু কত? I1 প্লাস I2। এদিক দিয়ে যাওয়ার পর, এখানে যাওয়ার পরে এদিকে আসবে না তড়িৎ প্রবাহ, কেন? বিভব পার্থক্য শূন্য, বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সমান। তাহলে I1 কারেন্ট সম্পূর্ণ এদিকে যাবে, এদিকে আসবে I1, আর এদিক থেকে যাবে কতটা? I2 এদিকে যাবে। এই বরাবর কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাই গ্যালভানোমিটার তখন নিষ্পন্দ বিন্দু দেখাবে। কত কারেন্ট যাচ্ছে? I2। তো এখান থেকে যদি প্রতিমিত অবস্থায় থাকে, তা হুইটস্টোন ব্রিজের কার্যনীতি বলছে এই রোধের মান মনে করলাম P, এই রোধের মান R, এই রোধের মান Q, এই রোধের মান S। তো হুইটস্টোন নীতি বলছে, কি বলছে? এই চারটা রোধের মধ্যে সম্পর্ক হচ্ছে তখনই নিষ্পন্দ বিন্দু হবে যদি P আপন Q, P বাই Q ইকুয়াল টু R বাই S হয়। P বাই Q এই রোধ দুটার অনুপাত, এখানেও এই রোধ দুটার অনুপাত সমান হতে হবে, তবেই মাঝ বরাবর কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু রোধ এখানে আছে, বা রোধ যদি নাও থাকে, গ্যালভানোমিটারের নিজস্ব রোধ আছে, এই রোধকে আউট করে দিলেও কোনো অসুবিধা নেই। এই বরাবর কারেন্ট প্রবাহিত হবে, এই বরাবর কারেন্ট প্রবাহিত হবে, মাঝ বরাবর কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাতে কখন এটা হবে? মাঝ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হবে না কখন? যদি P বাই Q সমান R বাই S হয়, এই দুটা রোধের অনুপাত আর নিচের দুটা রোধের অনুপাত সমান হয়। অথবা এখান থেকে দেখো R আর Q পাল্টাপাল্টি করা যায়, R এর জায়গায় আরটাকে এখানে আনলাম, কিউটাকে ওখানে নিয়ে গেলাম, একই ব্যাপার, বজ্রবর্ণে একই থাকে। তাই P বাই R ইকুয়াল টু কিউ বাই এস বললেও চলে, কিন্তু বইয়ের সিলেবাসে এটা রয়েছে, P বাই কিউ ইকুয়াল টু R বাই এস, এটা মুখস্থ করব। তাই এটা হলেও হয়, মানে P বাই R এই দুটার অনুপাত, এই দুটার অনুপাত যদি সমান হয় তাহলে মাঝ বরাবর কোনো তড়িৎ প্রবাহিত হবে না। মনে করলাম এটা আছে 6, এটা আছে 3, 6 3, 6 অর্ধেক, তো এখানে 4 2, 4 অর্ধেক, এই রেশিওটাও মিলল, এই রেশিওটাও মিলল, বা 6 4, আর এখানে 3 2, এই অনুপাতটাও মিলল, ওই অনুপাতটাও মিলল, তাহলে দেখা যাবে মাঝ বরাবর কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তো এটা হচ্ছে নীতি। এই নীতিটা আমরা প্রমাণ করতে পারি, প্রুফ করতে পারি। হুইটস্টোন ব্রিজের নীতি প্রমাণ করছে কিভাবে? এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, মানে বি বিন্দু আর ডি বিন্দুর বিভব একই, তাই নিষ্পন্দ অবস্থায় কি হবে? পোটেনশিয়াল এট পয়েন্ট বি, বি বিন্দুর বিভব সমান ডি বিন্দুর বিভব। এই দুই বিন্দুর বিভব সমান বলেই তো কারেন্ট যাতায়াত করছে না ওই রাস্তা দিয়ে, সমান মনে করলাম ভি ড্যাশ নাম দিলাম। এবার আমরা কি জানি ওহমের সূত্র থেকে? ভি ইকুয়াল টু আইআর। তাহলে এই পি রোধের মধ্যে কতটা বিভব পতিত হচ্ছে, এখানে কতটা বিভব পার্থক্য, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? এখানকার বিভব পার্থক্য হবে কারেন্ট ইন্টু এখানকার রোধ, ভি ইকুয়াল টু আইআর। এটা বিভব পার্থক্য মনে করলাম ভি ইকুয়াল টু আইআর। তাহলে আমরা এ আর বি বিন্দুর বিচারে, এ থেকে যখন বিতে কারেন্ট যায় সেই বিচারে ভি এ মাইনাস ভিবি
এই দিক থেকে কারেন্ট ওদিকে যাচ্ছে, তো এটা উচ্চ বিভব, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়, তো VA মাইনাস VB বিভব পার্থক্য সমান I1 P সমান হচ্ছে I1 P, P বলতে রোধ, রোধের মান। এবার আমরা এই VA আর VDর মধ্যে বিভব প্রভেদ বার করব। এই দিক থেকে কারেন্ট আসছে, এই দিক থেকে আসলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাই বিভব প্রভেদ VA মাইনাস VD, VA মাইনাস VD, এটার বিভব প্রভেদ কত হবে? রোধ ইন্টু কারেন্ট IR, তো I2R। আবার একইভাবে বলবো VB আর VD সমান ভিডেস ধরে নিয়েছি আমরা, তো ভিডেস ধরে নিলাম। এটা 2 নম্বর সমীকরণ। ঠিক সেরকম এবার B থেকে C বিন্দু দিয়ে চিন্তা করি, এটা হচ্ছে A থেকে D। এবার কারেন্ট যখন B থেকে C তে আসছে, B থেকে C তে যখন কারেন্ট যাচ্ছে, তখন কি হবে? VB মাইনাস VC ইজ ইকুয়াল টু I1Q1, I1Q 3 নম্বর সমীকরণ। আবার বলবো যে VB রাখবো না, ভিডেস করে দেব। এবার D থেকে C, D থেকে C যে কোনো একটা আগে পরে বার করলেই হলো, প্রবলেম নাই। D থেকে C, তাহলে I2S ভিড্যাশ মাইনাস VC I2S, তাই তো I2S। এবার প্রথম দুটাকে যদি ভাগ করি 1/2 করে, এই দুটাকে যদি ভাগ করি, এটা আর এটা একই টার্ম, তাহলে 1 হচ্ছে ভাগ করলে 1 ইজ ইকুয়াল টু I1 I2 P বাই R, I1 P I2 R, I1 P P Q R কি? এগুলো রোধের মান, I2 R। এখান থেকে যদি বার করি I1 বাই I2 ইজ ইকুয়াল টু I1 I2 R বাই P, এবং 3কে যদি 4 দিয়ে ভাগ করি 3/4 করে কি পাই? এটাকে এটা দিয়ে ভাগ করলে V ড্যাশ মাইনাস C ভাগ করলে 1, I1Q I2S, 1 ইজ ইকুয়াল টু I1Q I2S। তাহলে I1 বাই I2 এখান থেকে পাচ্ছি I1 বাই I2 ইজ ইকুয়াল টু কত? S, এটা উপরে উঠে যাবে, এসটা কিউটা এদিকে নিচে নামবে, S বাই কিউ। তো এখানকার I1 I2র রেশিও, এখানকার I1 I2র রেশিও, এটাও I1 I2র মান, এটাও I1 I2র মান, তাহলে কি হবে? সমান হবে। অতএব R বাই P इज इक्वल टू S बाई Q, और एसटाके नीचे नामाई दिलाम, R बाई S इज इक्वल टू P बाई Q, उल्टो करे यदि बोली P बाई Q इज इक्वल टू R बाई S। और सोजा भाषाय यदि बोली आमरा P बाई Q समान R बाई S, এখান থেকে শুরু করব, অথবা P বাই Q সমান P বাই R সমান Q বাই S। এখান থেকে দেখতে পাচ্ছ আরটাকে এদিকে আনলে P বাই R সমান Q বাই S। এবার হুইটস্টোন ব্রিজের নীতিকে কাজে লাগিয়ে আমরা কিভাবে রোধ নির্ণয় করতে পারি সেরকম দুটি উদাহরণ আমরা তুলে নিয়েছি। বলেছিলাম যে হুইটস্টোন ব্রিজ নীতিতে অন্তত 4টি রোধ থাকবে, 4-এর বেশি থাকতে পারে, 5, 6ও থাকতে পারে। যেমন এখানে 5টি রোধক রয়েছে, ওখানেও 5টি রোধক রয়েছে। তো এ এবং বি বিন্দুর মধ্যে এই যে রোধের সমবায় রয়েছে, এখান থেকে আমাদের তুল্য রোধ কত সেটা নির্ণয় করতে হবে। তো তুল্য রোধ নির্ণয়ের জন্য আমরা দেখব
যে মনে করলাম এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, যদি ধরে নিলাম, চেহারা দেখে খানিকটা আইডিয়া পাওয়া যাচ্ছে। তা দেখো এই দুটার অনুপাত কত, 6:3, মানে 2:1, এটাও হচ্ছে 2:1, বা এটাকে এটা দিয়ে ভাগ করলে 3:1 হচ্ছে, এটাও 3:1, মানে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, বা পি বাই আর ইজিক্যাল টু কিউ বাই এস। তার মানে বুঝতে হবে যে এই বিন্দু আর এই বিন্দু একই বিভব প্রভেদে আছে, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই রোধটা আমার বোকা বানাবার জন্য দিয়েছে। সেই কারণে এটাকে আমি এই রোধটাকে মিশিয়ে দিয়ে নতুন করে একটা লিখতে পারি, বা এটাকে এখানে মিশিয়ে দিলাম, এই রোধটা থাকা আর না থাকা সমান। এই রোধটা নেই, সার্কিট বহির্ভূত, কারণ এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এবার দেখব এই দুটো আছে শ্রেণী সমবায়ে, এই দুটো আছে শ্রেণী সমবায়ে। তাহলে এর তুল্য রোধ হচ্ছে শ্রেণী সমবায়ে 9 ওহম, এর তুল্য রোধ হচ্ছে 2 আর 1 3 শ্রেণী সমবায়ে 3 ওহম। তাহলে 9 আর 3 আছে এখন প্যারালাল, সমান্তরাল। তাহলে তুল্য রোধ কী হবে, দুটোতে থাকলে 9 আর 3 গুণ করে নিচে 9 আর 3 যোগ করে দিতে হয়, নাহলে 1/r ই ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 করলেও এটা আসবে। তাহলে এত ওহম, এখানে কত আসছে, 9 3 27, 9 3 12, 3 9 27, 3 4 12, 9/4 ওহম। এখানে যদি দেখি আমরা, এখানে দেখব হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালকে কাজে লাগানো যাচ্ছে। এটা এ আছে, এটা বি আছে, আমি এই বিন্দুটাকে সি ধরে নিলাম, এই বিন্দুটাকে ডি ধরে নিলাম। তাহলে দেখো এবার আমি যদি করি এরকম 1টা 2টা 3টা 4টা, এ, এখানে বি, এটা সি, এটা ডি। এবার এটাকে সরলীকরণ করছি আমি। এ এবং সি এর মধ্যে কত আছে, 2 ওহম। তাই এ আর সি এর মধ্যে আছে 2 ওহম। এবার সি আর ডি এর মধ্যে আছে 3 ওহম, সি আর ডি এর মধ্যে আছে 3 ওহম। জাস্ট ছবিটাকে করে নাও। ডি এবং বি এর মাঝখানে আছে 2 ওহম, ডি আর বি এর মাঝখানে আছে 2 ওহম। এবার এটা এ থেকে গেছে ডি তে গেছে, এ আর ডি এর মাঝখানে আছে কত, 1 ওহম, এ আর ডি এর মাঝখানে আছে 1 ওহম। আর উপরটা সি আর বি এর মধ্যে আছে 4 ওহম, সি আর বি এর মধ্যে আছে 4 ওহম। তো এখানে যদি দেখি 2:4, ডি দিয়ে কাটাকাটি করলে 1:2, এখানে হচ্ছে 1:2। তা এই দুটার রেশিও সমান, তার মাঝখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো মাঝের রোডটাকে বাদ দিয়ে দাও, যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না সেই পার্টটাকে বাদ দিয়ে দাও। তো ওটাকে ফালতু দিয়েছে বোকা বানাবার জন্য। তাহলে এবার এটাকে সরলীকরণ যদি করি কী হবে, এই দুটো সিরিজে আছে 2 আর 4, এটা কেরকম করা যায়, 2 4, নিচে আছে 1 2, এখানে এ এখানে বি, 2 4 1 2। তা 2 4 6 শ্রেণী সমবায়ে তুল্যরোধ এটার হলো 6, এটার তুল্যরোধ হবে 3। এবার 6 আর 3 সমান্তরাল সমবায়ে গুণ করো, যোগ করো, 6 3 18, 18/9 মানে 2 ওহম। তো এইভাবে আমরা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালকে কাজে লাগাতে পারি। হুইটস্টোন ব্রিজের নীতিকে কাজে লাগিয়ে মিটার ব্রিজ যন্ত্রের সাহায্যে কিভাবে অজানা রোধের মান নির্ণয় করা যায় সেটি আলোচনা করব। তো মিটার ব্রিজ নামকরণ থেকেই বুঝতে পারছো, এখানে ব্রিজ বলতে সেতু, সেতু বলতে রোধ, এই যে রোধগুলা রয়েছে। আর মিটার কেন, এই তারটা রয়েছে 1 মিটার, এবি যে একটা তার রয়েছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, প্রায় 1 মিটার মানে 100 সেন্টিমিটার লম্বা একটা তার কাঠের পাটাতনে রয়েছে। এই তারটার মাধ্যমে আমরা রোধ নির্ণয় করব এবং হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালকে কাজে লাগাবো। এই তারটার বিশেষত্ব হচ্ছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং অ্যালয় অর্থাৎ সংকর ধাতু ম্যাঙ্গানিন দিয়ে তৈরি। কেন, তড়িৎ প্রবাহিত হলে
এর রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধ বাড়বে না, বা বাড়লেও সেটা নেগলিজেবল, সেটাকে কাজে লাগিয়ে এই হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটি আমরা কার্যকরী করব। তো মনে রাখতে হবে কাঠের পাটাতনে এটা হচ্ছে একটা সুপরিবাহী তামার পাত এল শেপের, এদিকে একটা সুপরিবাহী তামার পাত এল শেপের, আর মাঝখানে এটাও সুপরিবাহী তামার পাত। এদিকে একটা স্কেল লাগানো থাকে, তার কারণ এই যে তারটা আছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট ম্যাঙ্গানিন অ্যালয়ের তার, সেটার দৈর্ঘ্য মাপার জন্য একটা স্কেল থাকে এখানে। এবার মনে রাখতে হবে আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট এগুলো সুপরিবাহী, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী বিভব দিব ভি পরিমাণ। মনে করলাম এখানে রিওস্টেট দিতে পারি, এখানে একটা কি দিতে পারি, এবং এইখানে এটা হচ্ছে ধাতব মেটাল কপার, তো এটা একই সঙ্গে জয়েন আছে, তাই এখান থেকে এইখানে বিভব পার্থক্য ভি হলে এ বির মধ্যে বিভব পার্থক্য কত হবে? ভি হবে, তাই তো। এখানে আমরা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল কাজে লাগাবো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। কি কাজে? অজানা রোধ নির্ণয় করার জন্য। মনে করলাম এই রোধটার মান আমরা নির্ণয় করব এক্স, আর এই রোধটা হচ্ছে আমার জানা, এই রোধটা মনে করলাম আর। অ্যাকচুয়ালি এখানে পোস্ট অফিস বক্স বা সেরকম কিছু লাগানো থাকে, যাতে রোধ তুলে তুলে এই রোধের সঙ্গে এই রোধের কম্পেয়ার করে আমরা রোধ নির্ণয় করতে পারি অজানা রোধটাকে। এবং হুইটস্টোন ব্রিজে কী দিয়েছিলাম? চারটা রোধ, পি কিউ আর এস। তো এটা পি, এটা কিউ, আর আর এস কোথায়? আর এবং এস হবে একটা পরিবাহী, মানেও তো রোধ, পরিবাহীর মধ্যে তো অনেক রোধ থাকে। তো এই পরিবাহীটার দুটো অংশ করব, একটা আর একটা এস, এই পার্ট দুইটা রোধ উপরে, দুইটা রোধ নিচে। তো মনে রাখতে হবে এখানে সি পয়েন্টের সঙ্গে আমরা এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দেব। গ্যালভানোমিটার কি করবে? তড়িৎ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করবে। মনে করলাম এখানে একটা লাগাবো আমরা জ্যাক, নাম দিলাম ডি বিন্দু। এই জ্যাকটা পোর্টেবল, এই জ্যাকটা কানেকশন করতে পারি এখানে গোটা তার বরাবর। সেই পয়েন্টে কানেকশন করে আমরা থেমে যাব, যেই পয়েন্টটা নিষ্পন্দ বিন্দু হবে। নিষ্পন্দ বিন্দু হবে মানে কি? কারেন্টটা এখান থেকে এখানে আসবে না, সরাসরি করে দেখব। এই প্রান্তে সরালাম, এই প্রান্তে রাখলাম, কোন দিকে ডিফ্লেকশন হচ্ছে গ্যালভানোমিটার করতে করতে এমন একটা জায়গায় আসবো যখন এটা আর ডিফ্লেক্ট হবে না, মানে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এটা পি কিউ আর এস। এই যে তারটা রয়েছে, এই তারটার মনে করলাম 100 সেমি বা 1 মিটার ম্যাঙ্গানিন তার থাকে। সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট তার। ম্যাঙ্গানিন এলো কেন নেওয়া হয়? যাতে উষ্ণতার পরিবর্তনে রোধাঙ্কের পরিবর্তন না হয়। বর্ণনটা লিখছি না, অনেক সময় লেগে যাবে। এবার সি এবং ডি মাঝে গ্যালভানোমিটার জি থাকবে। একটা জ্যাক দিয়ে এই অবস্থানটা পাল্টাপাল্টি করা যাবে, নিষ্পন্দ বিন্দুকে খুঁজে পাওয়া যাবে নিষ্পন্দ বিন্দু কোথায়। মনে করলাম নিষ্পন্দ বিন্দু এ বিন্দু থেকে এল দূরত্বে নিষ্পন্দ বিন্দুটা পাওয়া গেল। তার মোট দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। এটা হচ্ছে এল, নিষ্পন্দ বিন্দু এখানে মনে করলাম। তাহলে সিডি এডির দৈর্ঘ্য কত? এডি তারের দৈর্ঘ্য, ধরে নিষ্পন্দ বিন্দু ডি অবস্থানে, নিষ্পন্দ বিন্দুর অবস্থানটা মনে করি
নিষ্পন্দ বিন্দু ডি। অতএব এডির দৈর্ঘ্য সমান এল ধরি, মনে করলাম এটা মাপলাম, মিটার মিটার এখানে স্কেল আছে, এটা মাপলাম এল সেন্টিমিটার। অতএব ডিবি কত? অতএব ডিবির দৈর্ঘ্য সমান হচ্ছে 100 মাইনাস এল, বাকিটা মোট 100 সেন্টিমিটার, তো বাকিটা, তাই তো। এবার যেহেতু এটা সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তার, মনে করলাম একক দৈর্ঘ্যে রোধ হচ্ছে রো, ধরি তারের একক দৈর্ঘ্যে রোধ সমান হচ্ছে রো। তো একক দৈর্ঘ্যে রো 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 রো, একক দৈর্ঘ্যে রো, তো এল দৈর্ঘ্যে কত? তাহলে এডির রোধ, অতএব এডি তারের রোধ সমান হচ্ছে এল ইন্টু রো। আর ডি থেকে বি এই তারের রোধ সমান 100 মাইনাস এল ইন্টু রো। আর এখানে জানা রোধ হচ্ছে আর, আর এখানে অজানা যাকে বার করব টার্গেট হচ্ছে এটা আমার, এটা কত? এই অজানা রোধ এক্স। তাহলে এই দুটার অনুপাত, এই রোধ দুটার অনুপাত আর এখানকার রোধের অনুপাত সমান হবে। অতএব হুইটস্টোন নীতি অনুযায়ী এটা বাই এটা সমান এটা বাই এটা, আর এই বরাবর কোনো কারেন্ট যাচ্ছে না, কেন? বিভব প্রভেদ সমান। তাহলে কারেন্টটা কোন বরাবর যাবে? এই বরাবর যাবে, এখানে আসবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, গিয়ে উপরে উঠে যাবে, তাই তো। আর এখান থেকে এসে ও দুটো পার্ট হবে, একটা পার্ট এই বরাবর যাবে, একটা পার্ট এই বরাবর আসবে। এটা মনে করলাম I1, এটা মনে করলাম I2, এই বরাবর এসে আবার উপরে উঠে যাবে। এটা মনে করলাম I1 প্লাস I2, এদিকে মনে করলাম I1 প্লাস I2, এটা মনে করলাম I1। দুটো পার্ট হচ্ছে হুইটস্টোন ব্রিজের মতন, I1 I2 মিলে হচ্ছে I, কিন্তু এই বরাবর 0 তড়িৎ প্রবাহ মাত্রা। তো হুইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী আমরা কি পাচ্ছি? পি এটা বাই এটা আর ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু এটা বাই এটা, এর রোধ হচ্ছে এল রো, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 100 মাইনাস এল, রোধাঙ্ক দিয়ে গুণ করলাম একক দৈর্ঘ্যের রোধ করলে এখান থেকে এক্স এর মান বার করতে হবে তোমাকে, রো রো কাটছে, তাহলে এক্স এল ইজুকাল টু 100 মাইনাস এল ইন্টু আর, বজ্রণ করলাম এক্স এল ইজুকাল টু 100 আর, তাহলে এক্স ইজুকাল টু অজানা রোধ এক্স ইজুকাল টু 100 মাইনাস এল বাই এল ইন্টু আর। এটা চমৎকার একটা ফর্মুলা, কেন? ওই যে রোধাঙ্ক ধরে নিয়েছি যেটা, ওটা আর নেই, জাস্ট শুধু এল এর মান যদি আমরা নির্ণয় করতে পারি যে কত দূরত্বে, এ থেকে কত দূরত্বে আমরা নিষ্পন্দ বিন্দু পাচ্ছি, এল এর মান যদি আমরা নির্ণয় করতে পারি, যদি কেন বলছি এখানে তো স্কেল আছে, স্কেল দিয়ে মেপে নেব, তাহলে আমরা এল এর মান নির্ণয় করলে 100 মাইনাস এল এর মান পেয়ে যাচ্ছি। আর এর মান আমাদের পোস্ট অফিস বক্স, এখানে তুলে তুলে চেক করব, অজানা রোধ তুলে তুলে চেক করবো যে কোন পয়েন্টে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। তো এই মান যদি জানা থাকে, এটা মিটার স্কেল থেকে পেয়ে যাচ্ছি, তাহলে অজানা রোধ এক্স এর মানটা আমরা পেয়ে যেতে পারি। তো এটা হচ্ছে মিটার ব্রিজের অজানা রোধ নির্ণয়ের রাশিমালা। নেক্সট আলোচ্য বিষয় পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার একটি যন্ত্র যার সাহায্যে আমরা কি মাপতে পারি? কোষের তড়িৎচালক বল, ইএমএফ, বা বলা যায় পোটেনশিওমিটার দিয়ে নিখুঁত বিভব প্রভেদ পরিমাপ করা যায়। কারণ তড়িৎচালক বল সেটাও তো একটা বিভব প্রভেদ ছিন্ন বর্তনীতে কোষের। তো কোষের ছিন্ন বর্তনীতে যে বিভব প্রভেদ সেটা মাপা যায় পোটেনশিওমিটার দিয়ে, অর্থাৎ নিখুঁত বিভব প্রভেদ মাপা যায় পোটেনশিওমিটার দিয়ে। কিন্তু গড়পড়তা আমরা বিভব প্রভেদ মাপি কি দিয়ে? ভোল্টমিটার দিয়ে, কারণ ভোল্টমিটার সাইজে ছোট, পোর্টেবল,
এবং ভোল্টমিটার বিভব প্রভেদ নির্ণয় করে। কিন্তু ভোল্টমিটার দিয়ে অত নিখুঁত, অর্থাৎ কোষের অভ্যন্তরে যে অভ্যন্তরীণ রোধ আছে, ছিন্ন বর্তনীতে সেখানে বিভব পতন হয় না, কিন্তু যদি বদ্ধ বর্তনী কারেন্ট যায় তাহলে একটা তড়িৎ কোষের মোট যে তড়িৎচালক বল সেটা আমরা ওই নষ্ট ভোল্ট হিসাবে অভ্যন্তরীণ রোধের তড়িৎ প্রবাহের কারণে সেখানে অপচয় হয়, আর বাকি তড়িৎচালক বলের যে বাকি অংশটা, মানে বিভব প্রভেদের যে বাকি অংশটা, সেটা প্রান্তীয় বা টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স হিসেবে পাই। আমরা অ্যাকচুয়ালি বলি যে তড়িৎ কোষ চালনার জন্য, তড়িৎ প্রবাহ যখন চলে, তড়িৎ কোষ চালনার জন্য তার অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বলে সেখানে খানিকটা পটেনশিয়াল ড্রপ হয়, যাকে নষ্ট ভোল্ট বলছি। আসলে নষ্ট ভোল্ট নামটা আমরা দিয়েছি নষ্ট ভোল্ট, সেটা নষ্ট না, ওটাই তো তড়িৎ কোষকে অ্যাক্টিভ রাখছে, সেজন্য সেটা নষ্ট ভোল্ট নাম দিল। আসলে ওটা নষ্ট না, ওটা যেহেতু বাহ্যিক ক্রিয়াতে কোনো কাজে লাগে না সেই জন্য ওটাকে নষ্ট ভোল্ট বলা হচ্ছে। তো যাই হোক, পোটেনশিওমিটার দিয়ে সেই নষ্ট ভোল্ট বলি বা তড়িৎ কোষের সম্পূর্ণ ছিন্ন বর্তনীতে যে তড়িৎচালক বল সেটা নির্ণয় করা যায়, বা বিভব প্রভেদও নির্ণয় করা যায় নিখুঁতভাবে। কিন্তু পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে সাধারণত বিভব প্রভেদ আমরা পরিমাপ করতে চাই না, আমরা তড়িৎ কোষের তড়িৎচালক বল বা অভ্যন্তরীণ রোধ বা দুইটি কোষের মধ্যে তড়িৎচালক বলের যে তুলনা সেটা করতে চাই। কিভাবে কাজ করে আমরা এবার জানবো, এর সেটআপটা কীরকম। প্র্যাকটিক্যাল থাকে এইচএস পরীক্ষাতে, তোমরা জানো যে মিটার বেজ, পোটেনশিওমিটার এই সমস্ত প্র্যাকটিক্যাল করতে হয়। তো এখানে মিটার ব্রিজে যেমন 1 মিটার দৈর্ঘ্যের একটা তার ছিল, এখানে 1 মিটার না, বেশ কয়েক মিটার। প্র্যাকটিক্যাল করতে গেলে তোমরা জানতে পারবে প্রায় 10 মিটার, 10 মিটার তার থাকে। তো 10 মিটার তারকে যদি লম্বা করে রাখি যন্ত্রটা কত বড় হবে? 10 মিটার লম্বা মিনিমাম। সেজন্য কি করা হয়, ওটা শ্রেণী সমবায় এরকম করা হয়। এরকম 10টা লাইন দেওয়া হয়, এই একটা তার 1 মিটার 1 মিটার 1 মিটার, এটা হচ্ছে কপার দিয়ে জয়েন করা থাকে, এটা তার না, এদিকটা কপার দিয়ে জয়েন, লম্বা পাটাতনের মধ্যে এরকম থাকে। আমরা তারটাকে লম্বা করে ধরে নিলাম, তাহলে হিসাব নিকাশে খুব সহজ দেখাবে। অ্যাকচুয়ালি একই ব্যাপার, এই বিন্দু থেকে কত দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, এখানে জ্যাক রয়েছে। জ্যাক বলতে এরকম করে সুইচ টিপে দিলে কানেকশন হবে, এখানে নাইফ সিস্টেম থাকে। প্র্যাকটিক্যাল করলে তোমরা দেখতে পাবে যে ওটা দিয়ে কত দূরে নিষ্পন্দ বিন্দু, এখান থেকে শুরু কাউন্টিং, এখান থেকে করতে 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 প্রায় 10 মিটার। তো সেই তারটাকে আমরা লম্বা করে ধরে নিলাম এখানে, যে মনে করলাম 10 মিটার বলতে 1000 সেন্টিমিটার, এটা হচ্ছে এল বলতে 1000 সেমি। এখানে কিন্তু আমরা হুইটস্টোন ব্রিজের নীতি প্রয়োগ করব না, কারণ রোধ বার করছি না, আমরা কি বার করছি, আমরা বার করছি একটা অজানা কোষের তড়িৎচালক বল ই, এর মানটা নির্ণয় করব। তো সেই জন্য কি একটা বাহ্যিক, এটা পরিচালনা করার জন্য তড়িৎ প্রবাহের জন্য বাহ্যিক একটা কোষ দেওয়া হয়, মনে করলাম ভি ভোল্টের। এখানে একটা রিওস্টেট ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য, এখানে একটা কি, এটা মনে করলাম 0 ভোল্ট, এখানে মনে করলাম ভি ভোল্ট। এদিক থেকে তড়িৎ প্রবাহিত হবে, এদিক দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে, একটাই রাস্তা, এদিক দিয়ে যাবে, আসার পরে এখানে আরেকটা রাস্তা আছে, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট একই বিভব পার্থক্যে থাকবে, সেম বিভব পার্থক্য, তাই এটা নিষ্পন্দ বিন্দু ক্রিয়েট করবে। এবং এখানে 0 হলে একই তার, এটাও 0 ভোল্টেজ, এটাও 0 ভোল্টেজ, এটা 0 মানে এটাও 0 ভোল্টেজ, আর এদিকে এখানে ভি ভোল্টেজ, এখানে ভি ভোল্টেজ, একই ভোল্টেজ, এদের রোধ নেই, তাই এটা ভি, এটা ভি। অর্থাৎ এখানে যে ভি বিভব প্রভেদ আছে, সেই বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ যাওয়ার কারণে এখানে ভি বিভব পতন হচ্ছে। এদিক থেকে বিভব পতন আস্তে আস্তে বাড়তে বাড়তে মোট বিভব পতন কত, এই 1000 সেন্টিমিটার তারের মধ্যে মোট বিভব পতন কত, এই ভি পরিমাণই। এটা তড়িৎচালক বল নিয়ে নিই আমরা, তড়িৎচালক বল মনে করলাম ই, ই থেকে এখানে যদি আমি অভ্যন্তরীণ রোধ বিয়োগ করে দিই, অভ্যন্তরীণ রোধ মনে করলাম আই আর ইজুকাল টু ভি। এবার এখানকার রোধটা বাদিয়ে দিয়ে দিলাম তর্কের খাতিরে,
তাহলে কি হবে, টোটাল ভি এখানে এসে পতিত হবে, টোটাল ভি এখানে এসে পতিত হবে। এবার আমরা কি কাজে লাগবে পটেনশিওমিটার, পটেনশিওমিটার অজানা কোষের তড়িৎ চালক বল ই নির্ণয়ে কাজে লাগবে। কিভাবে দেখো, এদিক থেকে তড়িৎ প্রবাহিত হতে হতে আসছে, এসে এদিক থেকে আসার পরে এখানে একটা জ্যাক রয়েছে, এখানে একটা জ্যাক রয়েছে, এটা শিফট করতে পারে কত দূর, 0 সেন্টিমিটার থেকে 1000 সেন্টিমিটার পর্যন্ত। মনে রাখতে হবে এখানে নেগেটিভ নিতে হবে, এখানে নেগেটিভ নিতে হবে। তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটাও 0। এবার এখানকার মনে করলাম এখানে মোট বিভব পার্থক্য 500 ভোল্ট, এটা মনে করো 500 ভোল্ট, তাহলে 2 ভোল্ট, 5 ভোল্ট, 7 ভোল্ট, 10 ভোল্ট, 100 ভোল্ট, 150 ভোল্ট করতে করতে 500 ভোল্টের তফাৎ হবে, এখানে বিভব পার্থক্য 500 হবে। মনে করলাম এখানে 300 বিভব পার্থক্য রয়েছে, এটা 0, এটা 300, তো এটা যদি 300 বিভব পার্থক্য হয়, এখানেও 300 বিভব পার্থক্য হবে, এখানে 300 বিভব পার্থক্য হবে। তাহলে তো এটাও 300, এটাও 300, এটাও 0, এটাও 0, এখানকার বিভব প্রভেদ সমান, বা যে পয়েন্ট আর এই পয়েন্টের বিভব সমান, বিভব পার্থক্য যে আর এই পয়েন্টের 0, তাই ডিফ্লেকশন দিবে না গ্যালভানোমিটার। তবে মনে করলাম যে x সেমি দূরে এই কোষটার জন্য x সেমি দূরে, এটা যদি আগাপিছা করি ডিফ্লেকশন হবে। এমন এক জায়গায় করলাম যে নিষ্পন্দ বিন্দু যে পয়েন্টে পেলাম, যে পয়েন্টটা 0 থেকে কত দূর, মনে করলাম এটা এ বি লম্বা তার, এটা ডি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এ ডি সমান 1 সেন্টিমিটার ধরি নিষ্পন্দ বিন্দুর অবস্থান, ডি বিন্দুতে। অতএব এ ডির বিভব পতন, এডির মধ্যে কতটা বিভব পতন হচ্ছে, দৈর্ঘ্য যদি x হয়, মোট দৈর্ঘ্য কত ছিল l, মোট দৈর্ঘ্য l, বিভব পতন v, তাহলে v বিভব পতন হচ্ছে l দৈর্ঘ্যে, তাহলে একক দৈর্ঘ্যে v/l বিভব পতন। ঠিক বললাম কিনা, গোটা তারটা হচ্ছে মনে করলাম l দৈর্ঘ্যের, তো l দৈর্ঘ্যে মোট বিভব পড়েছে ইউনিফর্মলি, টোটাল বিভব পতন হচ্ছে, বিভব পতন বলতে এখানে কারেন্ট যাওয়ার কারণে বিভবটা এখানে খরচা হচ্ছে, মোট বিভব খরচা হয়েছে, বিভব ফল হয়েছে এখানে v পরিমাণ, কেন এই যে 0 ভোল্টেজ v ভোল্টেজ, তো তফাৎ কত, টোটাল v। তো v ভোল্টেজ পতিত হয়েছে কত দৈর্ঘ্যের মধ্যে, l দৈর্ঘ্যের মধ্যে, তাহলে একক দৈর্ঘ্যে v/l, এটাকে মনে করলাম কি মনে করব, ই মনে করি। তাহলে v/l একক দৈর্ঘ্যে বিভব পতন ই, তাহলে x দৈর্ঘ্যে কত হবে, x ইন্টু ই, একক দৈর্ঘ্যে বিভব পতন ই হলে ইকুয়াল টু x ইন্টু v/l। এই বিভব পতন হচ্ছে এখানে, আর এই বিভব পার্থক্য হচ্ছে x ডট v/l, এটা হচ্ছে এখানকার ই। এবার এটার মান যত হবে, এখানে বিভব পতন যদি হয় 300 ভোল্টেজ, তো এটা আছে 300 ভোল্টেজ, তড়িৎচালক বল, বিভব পার্থক্য না, অভ্যন্তরীণ রোধ সমেত, কারণ এটার বিভব পার্থক্য সমান হতে হবে, এই বিন্দু আর এই বিন্দু কি হবে, সমবিভব, তাই তো এখানে কারেন্ট যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না এই রাস্তাটা দিয়ে। তাহলে এখানকার বিভব পার্থক্য সমান, অথবা এই বিন্দু আর এই বিন্দুর বিভব সমান, এবং এই বিন্দু বিভব তো আগে থেকেই সমান, এমন জায়গায় রাখা হয়েছে। তাহলে দেখাচ্ছে ই ইকুয়াল টু, অতএব ই ইকুয়াল টু হচ্ছে x v/l, অজানা কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল। কোষের তড়িৎচালক বলেছে ই ইকুয়াল টু x v/l। এখন v এর মান এখান থেকে পেয়ে যাচ্ছি, l এর মান টোটাল কত আমরা জানি, আর x স্কেল থেকে মেপে নেব আমরা, এখানে স্কেল থাকবে একটা,
তাহলে এখান থেকে কোষের তড়িৎচালক বল আমরা নির্ণয় করতে পারি। দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এখানে একটা কথা বলা দরকার ছিল যে এই বিভব প্রভেদ অবশ্যই তড়িৎচালক বলের চাইতে বেশি হতে হবে। যদি বেশি না হয়, এখানে বিভব প্রভেদ মনে করলাম 500, এটুকুনের মধ্যে 500 পড়েছে, এর যদি 200 হয় তো 200 ভোল্টেজ দূরে নিষ্পন্দ বিন্দু পাবো, এর যদি 300 হয় তো 300 দূরে পাবো নিষ্পন্দ বিন্দু, যেখানে 300 ভোল্টেজ ডিফারেন্স। কিন্তু এর 500, এরই হচ্ছে 700, তাহলে তো বাইরে চলে যাবে, এর 500 দিয়ে তো মাপা যাবে না। সেই জন্য এর বিভব পার্থক্য এর চাইতে বেশি হতে হবে। এবং এটা মনে রাখতে হবে, এর ঋণাত্মক প্রান্ত এর ঋণাত্মক প্রান্ত একই দিকে থাকতে হবে। যাই হোক, আমরা এবার দুটি কোষ যদি থাকে তাহলে তড়িৎচালক বল কার কম কার বেশি আমরা তুলনা করতে পারি অতি সহজে। সেটা কিভাবে? এখানে আরেকটা আমরা তড়িৎ কোষ লাগিয়ে দেব, এটার সঙ্গে জয়েন করি। তাহলে কি হবে? একবার এই জকির পয়েন্টটা এখানে লাগাবো, তাতে E1 এর মান পাবো। একবার এটাকে নিচের কোষটার সঙ্গে লাগাবো, তাহলে E2 এর মান পাবো। মনে করলাম এই তড়িৎচালক বল E1, এই তড়িৎচালক বল E2, এবং তাতে দেখা যাবে যে দুটার যদি তড়িৎচালক বল আলাদা আলাদা হয় তাহলে নিষ্পন্দ বিন্দু মনে করলাম একবার J1 এ পাবো, একবার নিষ্পন্দ বিন্দু J2 তে পাবো। তাহলে AJ1 এর বিভব পতন সমান E1, আর এটার সঙ্গে যখন কানেকশন করব, এটাকে যখন এটার সঙ্গে কানেকশন করে দেবো, তাহলে মনে করলাম J2 তে পেলাম আমি নিষ্পন্দ বিন্দু, তাহলে এখানে বিভব পতন যেটা হবে সেটা E2, তাই তো? এটা আলাদা আলাদা হয়ে যাবে, যেহেতু দুটা কোষ লাগাইছি, দুইটা মান পাবো নিষ্পন্দ বিন্দুর। এটার সঙ্গে জয়েন করবো যখন, তখন এটা ডিটাচ, এটার সঙ্গে যখন জয়েন করবো ওটা ডিটাচ, তো দুটা পেয়ে যাব। এবার AJ1 এর কি হবে? এর মান কত হবে? দৈর্ঘ্য মনে করলাম x1, AJ1 এর দৈর্ঘ্য মনে করলাম x1, আর AJ2 মনে করলাম x2, তাহলে হবে V/L x1, এটা হবে V/L x2, এই টাইপের। একবার x1 পাবো, একবার x2 পাবো, তো E1 হবে x1 V/L, E2 হবে x2 V/L। এবার যদি ভাগ করি আমি E1/E2, দেখো VL ভাগ করলে কাটে কুটে আউট, x1/x2 এদিক থেকে শুরু করে। তো এটা হচ্ছে তুলনা করা E1 E2 তড়িৎচালক বল। x1 যদি বেশি হয় তো E1টা বেশি, x2 দৈর্ঘ্যটা যদি বেশি হয় তো E2টা বেশি। তো ডাইরেক্ট আমি দৈর্ঘ্যটা দেখেই যার বেলায় নিষ্পন্দ বিন্দু বেশি দূরে হবে তার E বেশি, তড়িৎচালক বল বেশি। যার বেলায় যে কোষের বেলায় নিষ্পন্দ বিন্দু দূরত্ব কাছে হবে, কম হবে, তার তড়িৎচালক বল কম। তো এইভাবে আমরা হিসাব করতে পারি। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।